আসসালামু আলাইকুম উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, হোমিওপ্যাথি স্টাডি এন্ড রিসার্চ ফাউন্ডেশনের আজ 586তম ক্লাস। এই 586তম ক্লাসে আমরা আজকে থেকে নতুনদের জন্য রোগস কর্মশালা ও রোগীলিপিকরণ সহজ অনলাইনে আরেকটি নতুন রোগস কর্মশালা, নতুন চিকিৎসক ভাই বোনদের জন্য। যাদের আজকে পরীক্ষা শেষ, যারা সামনে ইন্টার্নি করে নিজেরা নিজেদের চেম্বারে নতুন করে চেম্বার শুরু করবেন, চিকিৎসা জীবন শুরু করবেন, তাদের জন্য যাদের পড়াশোনা শেষ, থিওরি শেষ, সামনে শুরু হবে ইন্টার্নি, তারপরে নতুন জীবন শুরু করবেন, নিজেদের চেম্বার, নিজেদের রোগী দেখা, নিজেদের জীবন শুরু করতে যাচ্ছেন, শুধু তাদের জন্যই এই অনলাইনে রোগস কর্মশালাটি। সম্মানিত উপস্থিতি, রোগীলিপি কেন করব, কেনই বা রোগীলিপির প্রয়োজন, এই নিয়ে অনেক ভিডিও আছে, আমার অনেক আলোচনা রয়েছে। রোগীলিপির প্রয়োজনীয়তা এ ব্যাপারে অনেকগুলি ভিডিও রয়েছে, অনেক আলোচনা রয়েছে ইউটিউবে। এইচএসআরএফ ইউটিউবে এইচএসআরএফ সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। ওখানে এইচএসআরএফ লিখলেই ইউটিউবে পেয়ে যাবেন আমাদের ভিডিওগুলো। সেখানে কেন রোগীলিপি করবেন, কেন করতে হবে, এছাড়াও ফারুকি এইচএসআরএফ এ আমার আইডিতে রোগীলিপি কেন প্রয়োজন এই বিষয়ে অনেক লেখা রয়েছে। রোগীলিপি কেন করতে হবে, রোগীলিপির প্রয়োজনীয়তা কি, কিভাবে রোগীলিপি করতে হবে, কেনই বা করতে হবে, রোগীলিপি করার পর একজন চিকিৎসকের করণীয় কি, রোগীলিপি করার সময় করণীয় কি, রোগীলিপি করার পরে করণীয় কি, ওষুধ বাছাইয়ের নিয়ম কি, একদম বিস্তারিতভাবে আমার আইডিতে লেখা দেওয়া রয়েছে। সম্মানিত উপস্থিতি, তারপরেও একেবারে যারা নতুন, আজকে যারা একেবারে নতুন, আপনাদের একটু নাম ঠিকানা লিখে পাঠান এই মুহূর্তে। যারা আজকে থেকেই নতুন জয়েন করেছেন, নতুন যারা কখনো আমার রোগীলিপির আলোচনা শোনেন নাই, কোনো রোগস কর্মশালায় ছিলেন না, সরাসরি আজকেই নতুন এই ক্লাসে জয়েন করেছেন, এমন যারা, আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে পাঠান এখনই। যারা একদম নতুন, যারা একেবারে নতুন, আজকে থেকে প্রথম এই অনলাইনে রোগস কর্মশালায় জয়েন করেছেন, আপনাদের নাম ঠিকানা লিখে এখনই পাঠান, সাথে মোবাইল নাম্বারটা থাকতে হবে, দ্রুত লিখেন। যারা একেবারে নতুন এক্ষুনি লিখে পাঠান। সম্মানিত উপস্থিতি, রোগীলিপি করতে হবে কেন, রোগীলিপি লিখতে হবে কেন, খাতায় লিখতে হবে কেন, রোগীর সমস্যা কেন খাতায় লিখতে হবে, এটা অনেকবার বলেছি, তারপর আজকে কিছু বলছি। সম্মানিত উপস্থিতি, আপনাকে যদি আপনার সাথে কোনো একটি গল্প করা হয় বা কোনো কারো বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়, 1 ঘন্টা আপনার সাথে গল্প করলে
এই গল্পটার কত পার্সেন্ট আপনি প্রথম দিন বলতে পারবেন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, এক সপ্তাহ পর, 2 সপ্তাহ পর, 1 মাস পর ওই গল্পটা কতটুকু বলতে পারবেন? নিজের একটু ভাবুন, একটা গল্পের কতটুকুই বলতে পারবেন? আপনাকে বাজারে যাওয়ার সময় যদি বাড়ি থেকে কিছু সদায়ের কথা বলে দেয়, 10টা কিংবা 20টা সদায়ের নাম বলে দেয়, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চাল, ডাল, আলু, মশলা, মাছ, মাংস, এভাবে যদি 20টা সদায়ের নাম বলে দেয়, নিশ্চয় বাজারে যে আপনি এই 20টা নাম সব মনে রাখতে পারবেন না, মনে রাখা সম্ভব নয়, কেউ পারবে না। একজন ডাক্তারের জন্য এক এক দিনে একজন ডাক্তারের কাছে 50 জন, 60 জন, 100 জন রোগী আসে। এই এত রোগীর এত সমস্যা, তার এত যন্ত্রণা, এত কষ্ট, এত রোগ লক্ষণ, তার বর্তমান কষ্টের এত তথ্য, তার সাথে রয়েছে সার্বজনীন তত্ত্ব, বিপাশা, জিহ্বা, লালা, ক্ষুধা, খাদ্য, মন, স্বপ্ন, এত সব তথ্য আপনি যদি রোগীর কাছ থেকে জানতে চান, এগুলি সব রোগী বলবে ঠিক, আপনি শুনলেন, তাৎক্ষণিক মনে থাকলো, কিন্তু যখন ওষুধটি বাছাই করবেন, যখন আপনি ওষুধটি বাছাই করবেন, তখন এই রোগীর দেওয়া এত তথ্য আপনি ঠিক ওই মুহূর্তে বলতে পারবেন না। রোগী ওষুধটি যখন বাছাই করবেন, সব কথা তখন মনে থাকার কথা নয়। এই রোগী 7 দিন, 10 দিন, 1 মাস, 2 মাস পরে যখন আপনার কাছে আসবে, তখন আপনি কি করে এই রোগীর সকল তথ্য মনে রাখবেন? এটা হয় না, এটা পারা যায় না। শুধু কি তাই, রোগীকে কি প্রশ্ন করবেন, রোগীকে কি প্রশ্ন করবেন, কি প্রশ্ন করা প্রয়োজন, তার সমস্যার আলোকে কি কি প্রশ্ন করতে হবে, কতটা প্রশ্ন করতে হবে, কতটুকু প্রশ্ন করতে হবে, কি প্রশ্ন করতে হবে, এই কথাগুলি মনে রাখা যায় না। আর আপনি শত শত, হাজার হাজার রোগী দেখবেন, আর এই রোগীর তথ্য সব মনে থাকবে। এই রোগী আসলে আবার তাকে কি ওষুধ দিয়েছেন, প্রেসক্রিপশনে লেখা আছে ওষুধ, ওটা দেখে মনে থাকবে আপনার তার সমস্যা কি ছিল। এটা হতে পারে না। কি জিজ্ঞাসা করবেন, সেটাই তো মনে থাকে না। আবার তার সমস্যা কি শুনেছেন, এটা আবার মনে রাখবেন, এটা হয় না। এটা মনে রাখা যায় না, মনে রাখা যাবে না। তাহলে আপনাকে রোগীর যত তথ্য সবকিছু আপনাকে খাতায় লিখতে হবে, লিপিবদ্ধ করে রাখতে হবে। তা না হলে আপনি ওষুধ বাছাই করতে পারবেন না। আর রোগী যখন আবার পরবর্তীতে আসবে সেকেন্ড প্রেসক্রিপশনের সময়, তখন আপনি রোগীর কোন কারণে ওষুধ দিয়েছিলেন, প্রথম ওষুধটি, আপনি তা আপনার মনে থাকার কথা নয়, মনে থাকবে না। সেহেতু রোগীর সমস্যাগুলি আপনার খাতায় লিপিবদ্ধ করতে হবে, এর কোনো বিকল্প নেই, আপনার খাতায় লিপিবদ্ধ করতেই হবে। তাছাড়া এই রোগীর সমস্যা পরবর্তীতে আপনি কি শুনে পূর্বে ওষুধ দিয়েছেন তা ভুলে যাবেন, আর নতুন কি আবার ওষুধ দিবেন, কিসের উপর ভিত্তি করে দিবেন, আবার পুনরায় তার সাথে কথা বলতে হবে। বিপদ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা রোগীর সমস্যা খাতা লিপিবদ্ধ করব, কিভাবে করব, কি লিপিবদ্ধ করব, সে বিষয়ে আজকে আলোচনা করার বিষয়। একটা রোগীলিপি একজন রোগীর সমস্যাগুলি, তার কষ্টগুলি আমরা রোগীলিপিতে 8টি ধাপে লিখব। 8টি ধাপে রোগীর সমস্যাগুলি আমরা রোগীলিপিতে 8টি ধাপে লিখব। নিশ্চয় আপনাদের এই ধাপগুলি জানা আছে, যারা পুরাতন আছেন এই মুহূর্তে,
যারা একেবারে নতুন, আপনারা আপনাদের লেখার কোনো প্রয়োজন নেই, শুধু শুনতে থাকেন। আমি বলছি, শুধু আপনারা শুনুন। প্রয়োজনে এই ভিডিওতে আরেকবার শুনবেন, একাধিকবার শুনবেন, তাইলে হয়ে যাবে। একটি রোগীলিপিকে আমরা প্রথমত রোগীর সমস্যাগুলিকে 8টি ভাগে ভাগ করব। 1 নাম্বার ভাগ, রোগীর পরিচিতি, 1 নাম্বার পয়েন্ট। 2 নম্বরে বর্তমান কষ্টের বিবরণ। 3 নাম্বার সার্বদৈহিক অবস্থা। তাহলে 1 নাম্বার কি? রোগীর পরিচিতি। 2 নম্বর বর্তমান কষ্টের বিবরণ। 3 নম্বরে সার্বদৈহিক অবস্থা। 4 নাম্বার সাধারণ লক্ষণ। 4 নম্বরে সাধারণ লক্ষণ। তাহলে 1 নম্বরে কি? রোগীর পরিচিতি। 2 নম্বরে বর্তমান কষ্টের বিবরণ। 2 নম্বরে বর্তমান কষ্টের বিবরণ। 3 নম্বরে সার্বদৈহিক অবস্থা। 4 নম্বরে সাধারণ লক্ষণ। সম্মানিত উপস্থিতি, আমি যখন যেটা বলি সাথে সাথে আপনারা লিখে, যারা দ্রুত লিখতে পারেন লিখে দিয়ে দিবেন। 1 নাম্বার রোগীর পরিচিতি। 2 নাম্বার বর্তমান কষ্টের বিবরণ। 3 নাম্বার সার্বদৈহিক অবস্থা। 4 নম্বরে সাধারণ লক্ষণ। 4টা হলো। আবার বলছি, 1 নাম্বার রোগীর পরিচিতি, বর্তমান কষ্টের বিবরণ, সার্বদৈহিক অবস্থা, সাধারণ লক্ষণ। 5 নম্বরে যৌন। 5 নম্বরে যৌন। 6 নম্বরে মন। 7 নম্বরে পূর্ব রোগের ইতিহাস। 8 নম্বরে মায়োজম। 8টি ধাপ ক্লিয়ার। 8টি ধাপ রোগীর সমস্যাগুলি আমরা 8টি ধাপে লিখব। 1 নাম্বার রোগীর পরিচিতি। 2 নাম্বার বর্তমান কষ্টের বিবরণ। 3 নম্বরে সার্বদৈহিক অবস্থা। 4 নম্বরে সাধারণ লক্ষণ। 5 নম্বরে যৌন। 6 নম্বরে মন। 7 নম্বরে পূর্ব রোগের ইতিহাস। 8 নম্বরে মায়োজম। যারা পারেন দ্রুত লিখে দেন। চার নম্বরে অসাধারণ না সাধারণ লক্ষণ। সিপ্রাথমি 8টি দিয়েছেন। রোগীর পরিচিতি, বর্তমান কষ্টের বিবরণ, সার্বদৈহিক অবস্থা, সাধারণ লক্ষণ, যৌন জীবন, মন, পূর্ব রোগ ইতিহাস, মায়োজম। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এই যে 8টি ধাপ বললাম, এই 8টি ধাপ মনে রাখা একেবারে সহজ। এই 8টি ধাপ মনে রাখা কোনো কঠিন না, এটা যে কেউ মনে রাখতে পারবে। কিন্তু সমস্যাটা হলো অন্য জায়গায়। তা কি জানেন? সমস্যাটা হলো এই যে 8টি ধাপ মনে রাখলাম, রোগীর পরিচিতি, এই পরিচিতির মধ্যে আরো কিছু পয়েন্ট রয়েছে। যে পয়েন্টটি রোগীলিপি করার সময় তাৎক্ষণিক আপনার মনে থাকতেই হবে। শুধু মনে থাকলে হবে না, রোগীর কাছ থেকে আপনি যে তথ্যগুলি দিবেন, প্রত্যেকটা পয়েন্টের একেবারে A to Z যদি তার ব্যাখ্যা যদি আপনার জানা না থাকে, তার ভাব, কি কারণে তার তথ্য নিবেন, কি তথ্য নিবেন, তা যদি একেবারে কমপ্লিটলি আপনার আয়ত্তে না থাকে, তাহলে এই রোগীর তথ্য লেখার ক্ষেত্রে সব কথা আপনার মনে থাকবে না। 1 নাম্বার। 2 নাম্বার, লিখে শুধু রাখবেন, কি কাজে লাগাবেন তাও যদি মনে না থাকে, তাহলে লিখে কোনো লাভ নেই। শুধু লিখলেন, আপনি রোগীর পরিস্থিতির মধ্যে নাম ঠিকানা লিখলেন, কি কাজে লাগাবেন তা যদি আপনি না জানেন, লিখে লাভটা হবে কি? রোগীর পেশা আপনি লিখলেন, পেশা, এই পেশা লিখলেন, রোগীর নাম ঠিকানা লিখলেন, বয়স লিখলেন, পেশা লিখলেন, এগুলা লিখে লাভটা কি?
রোগীর বয়স লিখলেন, নাম, বয়স, পেশা, শারীরিক গঠন, বৈবাহিক অবস্থা, রোগীর বাসস্থান, পারিপার্শ্বিক অবস্থা, এসব লিখলেন। কিন্তু লিখে কি লাভ? কি কাজে লাগবে? গতকাল একটি পোস্ট দিয়েছি বয়সের উপরে, বয়স দিয়ে ওষুধ বাছাই। কারা কারা পড়েছেন একটু হাত তোলেন, একটু জানান যে বয়স দিয়ে ওষুধ বাছাই। এই মুহূর্তে যারা লাইভে আছেন আপনাদের মধ্যে কারা কারা এটি পড়েছেন আমাকে দ্রুত লিখে জানান। বয়স দিয়ে ওষুধ বাছাই কারা কারা পড়েছেন একটু জানান। বয়স দিয়ে ওষুধ বাছাই তাড়াতাড়ি জানান। কালকে যে পোস্ট দেয়া ছিল বয়স দিয়ে ওষুধ বাছাই, এটা কে কে পড়েছেন একটু লিখেন তাড়াতাড়ি। আপনি রোগীর বয়স লিখলেন, রোগীর বয়স কত লিখলেন, লাভ কি? লোকটার বয়স লিখলেন 40, 50, 18, 20, লাভ কি? রোগীর বয়স আপনি লিখলেন 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর, 12 বছর। যদি আপনি এই যে রোগীর 10 এজ, যেটা 13 থেকে 19 পর্যন্ত, এই বয়স আপনি একজন রোগী পেলেন 14 বছর, 15 বছর, 16 বছর, 18, 20 বছর লিখলেন। লিখার সাথে সাথে আপনার মাথায় ঢুকতে হবে, এই যে 13 বছর লিখলাম, 14 বছর লিখলাম বয়স, এই 14 বছর 15 বছর বয়সে একটা ছেলে কিংবা মেয়ে তার কি আচার আচরণ হতে পারে, কি চালচলন হতে পারে, তার কি ইচ্ছা অনিচ্ছা থাকতে পারে, সে এই বয়সে কি করতে পারে, কি তার করতে মন চাবে, কি তার করতে মন চাবে, এই সকল কথা যদি, সকল তথ্য যদি আপনার জানা না থাকে, তাহলে এই বয়স লিখে কোনো লাভ নেই। শুধু বয়স লিখলেন, কোনো লাভ নেই। কারণ আপনার এই যে রোগীর বয়সটা লিখলেন 19 থেকে 40, এই যৌবন কাল 35, 40, আপনি যে বয়সটা লিখলেন, এই বয়সে একজন ব্যক্তির কি চাওয়া পাওয়া, কি তার ইচ্ছা অনিচ্ছা, সে এই বয়সে কি কাজ করে, কি কি করতে ভালো লাগে, কি করতে ভালো লাগে না, সে এই বয়সে কি করে অভ্যস্ত, কি করে শান্তি পায়, কি না করলেই বাঁচে না, যদি এটা আপনি না জানেন, তাহলে অযথা রোগী নিয়ে বয়স লিখে কোনো লাভ নেই। তো লিখলেন আপনি, ওই রোগীলিপি 1 বইতে দেওয়া আছে, রোগীর পরিস্থিতি, নাম, ঠিকানা, পেশা, শারীরিক গঠন, বৈবাহিক অবস্থা, রোগীর বাসস্থান, পারিপার্শ্বিক অবস্থা, সব লিখলেন, জানলেন, বাস কি লাভ? গতকাল আমার আইডিতে দিয়েছি বয়স দিয়ে ওষুধ বাছাই। আগে বয়সটা বুঝুন, কোন বয়সে এটা ছেলে কিংবা মেয়ে, এটা নারী কিংবা পুরুষ, কোন বয়সে তার কি স্বাভাবিক কাজ, কোনটাকে স্বাভাবিকভাবে মনে করে কাজ করে, কোনটাকে অস্বাভাবিক তার ওই মুহূর্তে তার জন্য। একটা 1 থেকে 5 বছর একটা বাচ্চা কাপড় খুলে ঘরে ঘুরবে, এটা প্রায় দেখা যায়। 1, 2, 3 বছর মাঝে মধ্যে কাপড় ছাড়া ঘুরে, এটা তার স্বাভাবিক অবস্থা। 1, 2, 3 বছর একটা বাচ্চা গায়ে কাপড় রাখবে না, ছেলে কিংবা মেয়ে গায়ে সাধারণত কাপড় রাখতে চায় না। 1, 1.5 বছর একটা বাচ্চা, সে কাপড় রাখা না রাখা, এটা 1 বছর 1.5 বছর বাচ্চা কিছুই বুঝে না। প্রায় বাচ্চা দেখা যায় 2, 3 বছর, 1, 2 বছর গোসল করে খালি গায়ে রুমে চলে আসে, এটা একটা ছোট বাচ্চার স্বাভাবিক অবস্থা। কিন্তু এই কাজটা যদি প্রাপ্তবয়স্ক একটা যুবক, যদি একটা প্রাপ্তবয়স্ক কেহ যদি করে 19 থেকে 40 কিংবা 13 থেকে 19, এর মধ্যে একটা ছেলে কিংবা মেয়ে যদি গোসলখানা থেকে খালি গায়ে ঘরে ঢুকে যায়,
নিশ্চয়ই এটাকে আপনারা স্বাভাবিক ভাববেন না। এই যে 1 থেকে 1.5 বছর 2 বছর একটা বাচ্চা, 3 বছরের বাচ্চা গোসলখানা থেকে খালি গায়ে বের হয়ে যাওয়াটা এটা তার জন্য স্বাভাবিক, কিন্তু 2, 2.5, 3 বছরের বাচ্চাটা খালি গায়ে কাপড় ছাড়া গোসলখানাতে বের হচ্ছে না, এটি আমরা খুঁজি। এই যে একটা বাচ্চা বয়স লিখলাম 3 বছর, কিন্তু এই বাচ্চাটা গোসলখানা থেকে খালি গায়ে বের হচ্ছে না, আমরা এটাকে খুঁজি। অন্যদিকে 19 থেকে 40, 13 থেকে 19 এই বয়সে একটা ছেলে কিংবা মেয়ে গোসলখানাতে খালি গায়ে কিছু কাপড় পরে এমনি বের হয়ে যাচ্ছে, যেটা তার জন্য করা উচিত নয়, সে কাজটাই করছে, আমরা এই কাজটাকে খুঁজি। অর্থাৎ বয়সের আলোকে একজন ব্যক্তি, নারী কিংবা পুরুষ, ছেলে কিংবা মেয়ে, যে কাজটি তার করার কথা তা না করে ভিন্ন কাজটি করা, আমরা এটাকেই খুঁজি। সম্মানিত উপস্থিতি, শুধু রোগীলিপিতে নাম ঠিকানা লিখলেই চলবে না, বয়স লিখলেই চলবে না, পেশা লিখলেই চলবে না, শারীরিক গঠন লিখলেই চলবে না, বৈবাহিক অবস্থা লিখলেই চলবে না, বাসস্থান পারিপার্শ্বিক অবস্থা লিখলেই চলবে না। প্রত্যেকটা ভাব জানতে হবে, প্রত্যেকটার আলোকে ওষুধ খুঁজতে হবে, প্রত্যেকটার আলোকে রূপরেখা খুঁজে বের করতে হবে, প্রত্যেকটার আলোকে আপনাকে ওষুধ বাছার জন্য প্রত্যেকটা থেকে রূপরেখা খুঁজে বা রূপরেখা তৈরি করতে হবে, লক্ষণ খুঁজে বের করতে হবে। তা না হলে এগুলি জেনে কোনো লাভ নেই। অযথা সময় নষ্ট করার নিজের রোগীর কোনো লাভ নেই। আপনি যতটা কথা বলবেন রোগীর সাথে, প্রত্যেকটা হতে হবে রোগীর রোগ লক্ষণের স্বার্থে। রোগীর রোগ লক্ষণ, রোগীর সমস্যা, রোগীর কষ্ট, রোগীর এইসব খুঁজে সেখান থেকে রোগীর জন্য একটি সাদৃশ্যতম ওষুধ খোঁজার জন্যই আমরা এই কাজটি করি। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা লিখব রোগীর পরিচিতি। 1 নম্বর পয়েন্ট, নাম ঠিকানা, পেশা, শারীরিক গঠন, বৈবাহিক অবস্থা, রোগীর বাসস্থান ও পারিপার্শ্বিক, এই সকল তথ্য আমরা জেনে নেব 1 নম্বর পয়েন্টে। 2 নাম্বার, বর্তমান কষ্টের বিবরণ। এটা অনেক ব্যাপক কথা। বর্তমান কষ্টের বিবরণ এই কথাটা অনেক ব্যাপক, অনেক অর্থবহ। টোটাল হোমিওপ্যাথি রোগীলিপি যদি বলা হয়, হোমিওপ্যাথিটা সম্পূর্ণ রোগীলিপির, আমি মাঝে মধ্যে বলি রোগীলিপির নাভি হচ্ছে বর্তমান কষ্টের বিবরণ, রোগীলিপির নাভি। আর এই তারই নাভি হচ্ছে প্রকাশ অনুভূতি। অর্থাৎ রোগীলিপি করতে গেলে বর্তমান কষ্টের বিবরণ যদি আপনি সংগ্রহ না করেন, রোগীর মাথা ব্যথা, এখন এই মাথা ব্যথার মধ্যে রয়েছে তার মাথা আঘাত লাগার পর থেকে মাথা ব্যথা। আপনি যদি রোগীর মাথা ব্যথা তথ্য না নিলেন, আর মাথা আঘাত থেকে মাথা ব্যথা শুরু হলো এটা না নিলেন, না নিয়ে যদি রোগীর সার্বদৈহিক সাধারণ যত তথ্য সব নিলেন, কিন্তু রোগীর রোগ এবং রোগের উৎপত্তির কারণ এগুলি যদি আপনি সংগ্রহ না করেন, তাহলে রোগীর কি চিকিৎসা দিবেন, রোগীর সমস্যায় কি সমাধান কি দিবেন? অর্থাৎ রোগীর বর্তমান কষ্টের বিবরণ, তার যে কষ্ট ভোগ করছে সেই কষ্ট সম্পর্কে আপনাকে অবগত হতে হবে। তা না হলে রোগীর কি সারাবেন? 2 নম্বর পয়েন্ট, বর্তমান কষ্টের বিবরণ। তাহলে 1 নম্বরটা কি? 1 নম্বর হলো রোগীর পরিচিতি, 2 নম্বর বর্তমান কষ্টের বিবরণ। 3 নম্বর সার্বদৈহিক অবস্থা। 3 নম্বরে সার্বদৈহিক অবস্থা। 4 নম্বর সাধারণ লক্ষণ। আপনি তাহলে বর্তমান কষ্টের বিবরণের মধ্যে আবার পয়েন্ট রয়েছে 10টা। বর্তমান কষ্টের বিবরণের পয়েন্ট 10টি। এটা আজ নয়, ইনশাআল্লাহ আগামী দিন আলোচনা করব বর্তমান কষ্টের বিবরণ।
পয়েন্ট 10টি। 3 নম্বরে সার্বদয়িক অবস্থা। সার্বদয়িক অবস্থার মধ্যে পয়েন্ট হচ্ছে 11টি। এই সার্বদয়িকের 11টির মধ্যে একটি শুধু পয়েন্ট মনে রাখলে চলবে, একটি মনে রাখলে বাকিগুলি আপনার এমনি মনে থাকবে, মনে হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, 3 নাম্বার পয়েন্ট সার্বদয়িক অবস্থা। 1 নাম্বার 3-এর মধ্যে 1 হলো পিপাসা। শুধু মনে রাখবেন পিপাসা, আর কিচ্ছু মনে রাখা দরকার নেই। 1 মনে রাখবেন শুধু পিপাসা। পিপাসা কোথায় লাগে? জিহ্বা বলবেন নিশ্চয় আপনারা, জিহ্বা লাগে। বাস, পিপাসা লাগে জিহ্বায়। জিহ্বাতে কি পড়ে? লালা পড়ে। মুখের জিহ্বা, মুখ থেকে বা জিহ্বা থেকে লালা পড়ে। তাহলে 3 নাম্বারটা নিলাম লালা। 1 নাম্বারটা কি? পিপাসা। 2 নম্বরে জিহ্বা, 3 নম্বরে লালা। আচ্ছা, লালা দেখলে আমরা বুঝি ক্ষুধা লাগছে, খাবার খাবে। তাহলে 4 নম্বরে ক্ষুধা। তাহলে 1 নম্বরে কি? পিপাসা। 2 নম্বরে জিহ্বা, 3 নম্বরে লালা, 4 নম্বরে ক্ষুধা। যদি ক্ষুধা লাগে তাহলে আমরা কি খুঁজবো? লিখেন তো। ক্ষুধা লাগলেই আমরা খাবার খুঁজি, খাদ্য খুঁজি। ক্ষুধা লাগলে আমরা খাদ্য খুঁজি। তাহলে 1 নম্বরে কি? পিপাসা। 2 নম্বরে জিহ্বা, 3 নম্বরে লালা, 4 নম্বরে ক্ষুধা, 5 নম্বরে খাদ্য খুঁজি। 5 নম্বরে খাদ্য। তাহলে সার্বদয়িকের 1 নম্বর পয়েন্টটা কি? পিপাসা। 2 জিহ্বা, 3 লালা, 4 ক্ষুধা, 5 খাদ্য। খাদ্য যদি এলোমেলো খাই আমরা, তাহলে নিশ্চয় আপনারা বলবেন পেটে গ্যাস জমছে, বায়ু নিঃসরণ হবে। ঠিক আছে, বায়ু নিঃসরণ 6 নম্বরে। বায়ু নিঃসরণ বেশি মাত্রা হলে তার সাথে মল বের হতেই পারে। তাহলে 7 নম্বর দেন মল। 7 নম্বর যদি মল দেন, তাহলে মল ত্যাগ করবেন কিন্তু প্রস্রাব করতে পারবেন না, এমনটা কেউ পারবেন বলে আমার মনে হয় না। তাহলে মল ত্যাগের পরে প্রস্রাবও দিলাম। মল ত্যাগের পরে প্রস্রাব। এবার প্রস্রাব দেওয়া হয়ে গেল। প্রস্রাবের পরে আসে এবার আমরা প্রস্রাব করে ঘুমাইতে যাব। ঘুম। ঘুমতে গেলে আমরা স্বপ্ন দেখি। স্বপ্ন। ঘুমের পরে স্বপ্ন, ঘুমের মধ্যে স্বপ্ন দেখি। স্বপ্ন যদি এলোমেলো দেখতে থাকি, এলোমেলো স্বপ্ন দেখলে এবার ঘেমে যায় আমরা, ঘাম চলে আসে। ঘাম, পারস্পিরেশন, ঘাম। তাহলে কি হলো? মনে রাখবো পিপাসা। পিপাসা লাগে কোথায়? জিহ্বায়। জিহ্বাতে কি পড়ে? লালা। লালা পড়লে বুঝি ক্ষুধা লাগছে। ক্ষুধা লাগলে আমরা খাদ্য চাই। খাদ্য পরে যদি আমরা খাদ্য চাই, খাদ্যের পর খাদ্য যদি এলোমেলো হয় তাহলে বায়ু নিঃসরণ। বায়ুর সাথে মল, মলের পরে মূত্র, মূত্র পরে ঘুম, দেখবো স্বপ্ন, শরীরে দিবে ঘাম। ঘুম, স্বপ্ন, ঘাম। তাহলে এবার প্রথম থেকে বলছি। পিপাসা, জিহ্বা, লালা, ক্ষুধা, খাদ্য, বায়ু নিঃসরণ, মল, মূত্র, ঘুম, স্বপ্ন, ঘাম। 11টি। ব্যাস, এবার আপনারা 11টি লিখে দেন। সবাই এই 11টি লিখে দেন। বাকি বললাম, সবাই এই 11টি লিখে দেন। তাড়াতাড়ি লিখেন। বাকি বললাম, এই 11টি লিখে দেন। পিপাসা, জিহ্বা, লালা, ক্ষুধা, খাদ্য, বায়ু নিঃসরণ, মলমূত্র, ঘুম, স্বপ্ন, ঘাম। ঘুম, স্বপ্ন, ঘাম। চমৎকার, সবাই লিখে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার আয়ত্ত হয়ে মুখস্থ হয়ে যাচ্ছে। এবার 4 নাম্বার সাধারণ লক্ষণ। 4 নম্বরে সাধারণ লক্ষণ। এটা শুধু একটা মনে রাখলেই হবে, বেশি দরকার নেই, একটি মনে রাখলেই হবে।
সম্মানিত উপস্থিতি, এতক্ষণ আমরা 1 নম্বরে রোগীর পরিচিতি শিখলাম, বর্তমান কষ্টের বিবরণ, 3 নম্বরে সার্বজনীন অবস্থা, 4 নম্বরে সাধারণ লক্ষণ। এর মধ্যে একটি মনে রাখলে হবে, শীতকাতর। এই শীতকাতর, গরম কাতর, জ্বালা, দুর্ঘটনা, আঘাত, এই সবগুলি সার্বজনীন, কিন্তু আমি সাধারণ বলে এটি আলাদা করে ফেলছি, সাধারণ লক্ষণ হিসাবে আলাদা করে ফেলছি। এই কারণে এই জিনিসগুলি আপনারা পাবেন জার্নালিস্টের মধ্যে, যার জন্য এটাকে আলাদা করে ফেলছি। সাধারণের মধ্যে 5টি ধাপ রয়েছে। 1 নাম্বার শীতকাতর, শুধু একটি মনে রাখলে চলবে, শীতকাতর। শীতের বিপরীত কি? গরম, গরম কাতর। শীতকাতর, গরম কাতর। 3 নম্বরে জ্বালা, গরম যদি বেশি হয় তাহলে জ্বলে যায়, জ্বালা পোড়া করে, তাই 3 নম্বরে জ্বালা। 1 নম্বরে শীতকাতর, 2 নম্বরে গরম কাতর, 3 নম্বরে জ্বালা। 1 শীত, 2 গরম, 3 জ্বালা। জ্বালা যদি বেশি হয় তখন দুর্ঘটনা ঘটে, আঘাতপ্রাপ্ত হয়। 4 নম্বরে দুর্ঘটনা বা আঘাত। 4 নম্বর দুর্ঘটনা বা আঘাত। 5 নম্বর বাহ্য শক্তির প্রভাব। 5 নম্বরে বাহ্য শক্তির প্রভাব। শীতকাতর, গরম কাতর, জ্বালা, দুর্ঘটনা বা আঘাত, বাহ্য শক্তির প্রভাব। 5টি, এই 5টি এবার লিখে দেন। সাধারণ লক্ষণ 5টি লিখে দেন। কে পারেন? যারা যারা পারেন দ্রুত লিখেন। সাধারণের 5টি দ্রুত লিখেন। সাধারণ লক্ষণ এই 4টি লিখে দেন। শীতকাতর, গরম কাতর, জ্বালা, দুর্ঘটনা, আঘাত, বাহ্য শক্তির প্রভাব। শীতকাতর, গরম কাতর, জ্বালা, দুর্ঘটনা, আঘাত, বাহ্য শক্তির প্রভাব। শীতকাতর, গরম কাতর, শীতকাতর, গরম কাতর, জ্বালা, দুর্ঘটনা, আঘাত, বাহ্য শক্তির প্রভাব। তাড়াতাড়ি। সম্মানিত উপস্থিতি, 1 নম্বর ধাপ রোগীর পরিচিতি, 2 নম্বরে বর্তমান কষ্টের বিবরণ, 3 নম্বরে সার্বজনীন অবস্থা, 4 নম্বরে সাধারণ লক্ষণ। 5 নম্বর যৌন। যৌনের মধ্যে যৌন একেবারেই সহজ। যৌন মনে রাখার একটি সহজ উপায় আছে। পুরুষের 1টি, মহিলাদের 4টি। এই জন্য মজা করে বলি, 1 পুরুষের 4 বউ। অর্থাৎ পুরুষের যৌন জীবন, পুরুষ মাত্র 1টি পুরুষের যৌন জীবন, মহিলাদের ক্ষেত্রে 4টি পয়েন্ট। যৌন জীবন, মহিলা, ঋতুস্রাব, শ্বেতপদর, মহিলাদের অন্যান্য, অ্যাবর্শন, গর্ভাবস্থা, গর্ভপাত ইত্যাদি। তাহলে যৌন জীবন 5টি, পুরুষের 1টি, মহিলাদের 4টি। যৌন জীবন পুরুষ, যৌন জীবন মহিলা, ঋতুস্রাব, শ্বেতপদর, মহিলাদের অন্যান্য। অর্থাৎ পুরুষের 1টি, মহিলাদের 4টি। সম্মানিত উপস্থিতি, 6 নম্বরে মন। মনের ধাপগুলি ইনশাআল্লাহ আগামী দিন আলোচনা হবে।
তার আগে পূর্ব রোগের ইতিহাস। 7 নাম্বার পূর্ব রোগের ইতিহাস। পূর্ব ইতিহাসের মধ্যে নিজ, 2 নম্বরে বংশগত, 3 নম্বরে রোগ চাপা। নিজের কি কি রোগ অতীতে হয়েছিল, 2 নম্বর বংশগত কোন জটিল রোগের ইতিহাস পাওয়া যায় কিনা, 3 নম্বর কোন ধরনের রোগ চাপা পড়েছে কিনা। পূর্ব রোগ ইতিহাসের মধ্যে নিজের বংশগত, তার সাথে আসে রোগ চাপা পড়া। এই প্রত্যেকটা বিষয়ে ইনশাআল্লাহ আগামী দিন একদম বিস্তারিত আলোচনা চলবে। 8 নাম্বার মায়াজম। 8 নম্বরে মায়াজম। তাহলে 1 নম্বরে কি হলো, রোগীর পরিচিতি, 2 নম্বরে বর্তমান কষ্টের বিবরণ, 3 নম্বরে সার্বজনীন অবস্থা, 4 নম্বরে সাধারণ লক্ষণ, 5 নম্বরে যৌন, 6 নম্বরে মন, 7 নম্বরে পূর্ব রোগের ইতিহাস, 8 নম্বরে মায়াজম। এই 8টি ধাপে আমরা রোগীলিপি করব। 8টি ধাপে ইনশাআল্লাহ। এই 8টি ধাপের মধ্যে একদম রোগীলিপি কমপ্লিট করব, ওষুধ বাছাই করব। এই 8-10টি ক্লাসে নতুনদের জন্য এই ক্লাসটি চলবে। 8 থেকে 10টি ক্লাস চলবে। আজকে প্রথম দিন। আজকে যেটুকু আলোচনা হলো, কালকে থেকে ইনশাআল্লাহ আমরা বিস্তারিতভাবে একবার রোগীর পরিস্থিতি থেকে শুরু করে বর্তমান কষ্টের বিবরণ থেকে ধাপে ধাপে আমরা সামনে দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আইডিতে এই লাইভে আসার কিছুক্ষণ পূর্বে একটি লেখা দিয়েছি। এই লেখাটি আপনারা কে কে পড়েছেন একটু জানান তাড়াতাড়ি। এই কিছুক্ষণ আগে লাইভে আসার কয়েক মিনিট পূর্বে আমার আইডিতে একটা লেখা দিয়েছি। লেখাটা যারা যারা পড়েছেন একটু জানান কে কে পড়েছেন। এই লেখাটি যারা যারা পড়েছেন একটু দ্রুত জানান। লেখাটি যারা যারা পড়েছেন তাড়াতাড়ি লেখেন। রোগীরা বিরক্ত হচ্ছে, এক্ষুনি ছেড়ে দেব, তাড়াতাড়ি। আটা খাই না, আটা খাই না, লেখার নাম হচ্ছে আটা খাই না। জি, লেখার শিরোনাম হচ্ছে আটা খাই না। যারা যারা পড়েছেন তাড়াতাড়ি হাত তোলে, তাড়াতাড়ি জানান। এই মুহূর্তে যারা লাইভে আছেন, লাইভ থেকে বের হয়ে লেখাটা পড়বেন, একাধিকবার পড়বেন, পড়ে সিদ্ধান্ত নেবেন। যতদিন এই পৃথিবীতে আছেন, যতদিন যে যে অবস্থায় আছেন এই পৃথিবীতে, যার অবস্থান যেখানে, সেখান থেকে যতটুকু সম্ভব এই পৃথিবীর জন্য কাজ করবেন। যতটুকু সম্ভব আরেকজনকে বই দিয়ে, কলম দিয়ে, খাতা দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, পরামর্শ দিয়ে আরেক ভাইকে পড়া ধরে দিয়ে পড়া সম্পর্কে যত কথা যতটুকু পারেন, ক্লাস করে হোক, চিঠির মাধ্যমে হোক, লেখার মাধ্যমে হোক, বইয়ের মাধ্যমে হোক, আরেক ভাইকে যতটুকু সম্ভব সহযোগিতা করা। যে যেখানে আছে সেই লেভেল থেকে, তার যার যার অবস্থান থেকে যেভাবে সম্ভব, যতটুকু সম্ভব পড়াইতে পারবেন, একজনকে ডেকে পড়াবেন। পড়াইতে পারবেন না, একটা বই কিনে দিবেন। তা পারবেন না, এক বেলা খাওয়াবেন। তা পারবেন না, 12টা পরামর্শ দিবেন। চেম্বারটা এইভাবে করো, আমি এইভাবে করে সফল, তুমি এইভাবে করো। চেম্বারের র্যাকগুলি এইভাবে আমি করেছি, তুমি এইভাবে করো। আমি এই বইটা কিনেছি, এই বইটা কিনো। পড়াইতে না পারেন, সময় না পান, একটু পরামর্শ দিবেন। যে যেখানে, যে লেভেলে যেখানে আছেন সেখান থেকে আরেকজনকে সহযোগিতা করবেন। আমার এই লেখাটার মধ্যে অনেক ক্ষোভে লেখাটা লেখা। এর মধ্যে এক জায়গায় লিখেছি, এই লেখার মধ্যে খুঁজলে পাবেন কিছু সৎ মানুষ রয়েছেন,
কিছু ভালো সৎ মানুষ রয়েছে যারা মিথ্যা কখনো বলে না। এমন সৎ, নিজের নিজের স্ত্রী তার নিজের পকেটের টাকা চুরি করে মাঝে মধ্যে, এটাও পাবলিককে বলে দেয়। কি সতের সৎ! এমন সৎ মানুষ, এমন ভালো মানুষ, নিজের স্ত্রী নিজের পকেটের টাকা, নিজের স্ত্রী তার পকেটের টাকা চুরি করে মাঝে মধ্যে, এটা উনি পাবলিককে বলে দেয়, ফেসবুকে দিয়ে দেয়, আমার বউ আমার পকেটের টাকা চুরি করে। কি মহব্বতের বউ, কি মহব্বতের স্বামী, কি সৎ স্বামী! উনি ওনার স্ত্রী পকেটের টাকা চুরি করে, এটা পাবলিককে জানিয়ে দেয়। উনি সৎ মানুষ, জনদরদি সৎ মানুষ। আরে ভাই, এমনটা হতেই পারে, আপনি খরচ কম দিচ্ছেন, মাঝে মধ্যে 10-20 টাকা চুরি করবে, আপনি বর থেকে নিবে, এটাকে চুরি বলে না। প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা সেক্টরে কিছু না কিছু দুর্বলতা থাকতেই পারে, থাকবেই। তাই বলে এই সব কথা ওপেন বলতে হবে নাকি? তাই বলে সব বলতে হবে, ওপেন বলতে হবে, সব সবাইকে জানাইতে হবে? আপনি ওষুধের সাথে পানি মিশান, আপনি ওষুধের সাথে কি করেন, আপনি রোগীলিপি শর্ট করেন না বেশি করেন না কম করেন, রোগীলিপি ছাড়া ওষুধ দেন না, কোন ভাই কিভাবে ওষুধ দেয়, এত কথা বলতে হবে আপনার। যদি আপনি তার দরদি হন, এই পেথির দরদি হন, তাকে ফোন করেন, তার মেসেঞ্জারে কথা বলেন, কোন ভাই কিভাবে বই লিখছে, কে কিভাবে বই লিখছে, কে কিভাবে পড়ায়, কার পড়া ভালো হয় না, কার কি হয় না। আরে ভাই, এত সমালোচনা দরকার নাই তো। একটা বিল্ডিং যখন হয়, একটা বিল্ডিং যখন করা হয়, এই বিল্ডিং এর ড্রয়িংটা একজন ইঞ্জিনিয়ার করে, এই বিল্ডিংটা পাইলিং মিস্ত্রি করে, এটা রড সিমেন্টের কাজ মিস্ত্রিরা করে। এক গ্রুপ রড দেয়, আরেক গ্রুপ সিমেন্ট দেয়, আরেক গ্রুপ পাথর দেয়, আরেক গ্রুপ কাঠের কাজ করে, আরেক গ্রুপ প্লাস্টারের কাজ করে, আরেক গ্রুপ পেন্টিং এর কাজ করে, আরেক গ্রুপ লিফটের কাজ করে, আরেক গ্রুপ টপ লাগায়, আরেক গ্রুপ পানি ঢালে। এই করে একটা বিল্ডিং হয়, একটা বিল্ডিং। সেই বিল্ডিং এ আমরা বাস করি। চতুর্দিক থেকে 10-20-30টা সেক্টর মিলে কাজ করে একটা বিল্ডিং করে, সেই বিল্ডিং এ আমরা বসবাস করি। যদি কেউ বলে, কোন ইঞ্জিনিয়ার বলে আমি শুধু বিল্ডিংটা করতে পারবো, কাঠ মিস্ত্রি বলে আমি একাই সব করতে পারবো, তা হয় না। এই পৃথিবী বিশাল, এই পৃথিবীতে অনেক কাজ, এই পৃথিবীতে অনেক পড়াশোনা। যে যেদিক থেকে পারে অল্প অল্প করে আমরা সহযোগিতা করি। আমি যেটুক পারি করি, আপনি যেটুক পারেন করেন, আরেকবার যেটুক পারে করবে, যে যেদিক থেকে পারবে করবে। একজনের দ্বারা সব হয় না, একজনে সব পারে না। ওই অমুকে শুধু ল্যাবরেটরি নিয়ে কাজ করে, অমুকে শুধু মেডিসিন নিয়ে কাজ করে, অমুকে শুধু অর্গান নিয়ে কাজ করে, অমুকে শুধু অ্যানাটমি করে, অমুকে শুধু প্যাথোলজি করে, আরেকজন শুধু সার্জারি নিয়ে কাজ করে। আরে ভাই, কাজ করতে দেন না, এক একজন এক এক দিক থেকে করবে, এটি স্বাভাবিক। আপনি কি এটাকে এরকম শুধু এই 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 জগতে, এই পৃথিবীতে শুধু একটা মাত্র পুস্তক আছে যে পুস্তক কমপ্লিট, একটা মাত্র পুস্তক, সেটা সে কমপ্লিট, আর কোন এর মধ্যে কোন জ্যাট জবর কোন এর মধ্যে সংযুক্ত হয় নাই, একটা মাত্র পুস্তক। এছাড়া পৃথিবীতে যত পুস্তক এসেছে প্রত্যেকটা পুস্তক কমপ্লিট নয়, কোন পুস্তক কমপ্লিট নয়। আর এটা তো বিশাল একটা পৃথিবী, এটা বিশাল পৃথিবী। এই পৃথিবীতে হাজারো পুস্তক থাকবে, হাজারো লাখো লেখকের পুস্তক থাকবে, হাজারো বিষয় থাকবে। তাই বলে এই ডাক্তারের বইটা কমপ্লিট না, এটা পড়া যাবে না, ওটা ধরতে পারবেন না। আরে ভাই, প্রত্যেকটার মধ্যে কিছু না কিছু থাকবে। প্রত্যেকজন ডাক্তার একটা বই লিখেছে, তার মধ্যে একটা থিম আছে, প্রত্যেকটার মধ্যে কিছু কিছু শিকার আছে। তা না হলে একটা একজন রাইটার একটা বই লিখতেন না। আপনার পছন্দ হয় না, পড়বেন না, যার ভালো লাগে পড়বে, যার কাজে লাগে লাগাবে। একেবারে একটার মধ্যে সব পাবো এমনটা হতে পারে না। একটার মধ্যে সব থাকবে, সব পাবো, এটা হতে পারে না। তো কারো সমালোচনা দরকার নেই। যে যে দিক থেকে লিখে আপনি যতটুকু ভালো লাগে নিবেন, তা না হলে না। বাস আপনি শুনবেন, আরেকজনেরটা দেখবেন। মার্কেটে হাজারো বই আছে, আপনার যেটা ভালো লাগে নিবেন, আপনার যেটা ভালো লাগে পড়বেন,
ভালো লাগবে না, নিবেন না। যদি একজন সবার কাছে সব ভালো লাগতো, তাহলে একজন রাইটারের বই দেখতেন আপনি, একদিনে লক্ষ লক্ষ পিস বই বিক্রি হয়ে যেত। সবার কাছে সব ভালো লাগতে হবে এমন জরুরি না তো। প্রত্যেক রাইটারের, একজন ডাক্তার এক একজন অনুবাদ করেছে অর্গানন, এক একজনের মূল বিষয়টা ঠিক রেখে ব্যাখ্যাগুলা নিজের মতো করে দিয়েছে। এখন আমরা যদি ব্যাখ্যাটি পড়লে বুঝতে পারবো ভিতরটা কি আছে। ভিতরটা মেইন সূত্রটা মেইন যা আছে, অনুবাদটা দেখতে পাচ্ছি। ব্যাখ্যাটার মধ্যে এক একজন এক একভাবে দিয়েছে। 10 জন রাইটারের যদি আমরা ব্যাখ্যা পড়ি, তাহলে মূল বিষয়টা আমরা জানতে পারি। একজনের মাধ্যমে আমরা সব জানতে পারবো না। প্রত্যেকটা বিষয় সম্পর্কে হাজারো বই তৈরি হচ্ছে, মূল বই থেকে হাজারো বই তৈরি হচ্ছে, যেটা আমাদের প্রত্যেকের প্রয়োজন। এই পৃথি এখনো টিকে আছে এই ছোট ছোট চটি বইগুলোর কারণে। লম্বা কথা বলা যাবে, অনেক লম্বা লম্বা কথা দালানে বিল্ডিং এ বসে বলা যায়, কিন্তু এই যে সারা দেশব্যাপী, সারা পৃথিবীব্যাপী এই পৃথি চলছে, যারাই এই পৃথিবীর হাল ধরে রেখেছে, এই চটি বই যারা পড়ছে তারাই শুধু এই পৃথিবী ধরে রেখেছে। আপনি সমালোচনা করেন, সমস্যা নাই, কারো দোষ ধরেন, তাকে ফোন করেন। যদি কেউ কারো দোষ ধরেন, ফোন করেন, কিন্তু এইভাবে ঢালাভাবে নিজেদেরকে উজাড় করে নিজেদের বদনাম জাতিকে দেখানোর কোনো প্রয়োজন নেই। কারণ প্রত্যেক ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা আছে, প্রত্যেকটা সেক্টরে সমস্যা থাকতেই পারে। চলার পথে ভুল থাকবে, শুদ্ধ থাকবে, ভালো থাকবে, মন্দ থাকবে। যে কাজ করে তার দোষ থাকতেই পারে, দোষ থাকবে। যে কাজ করে না তার কোনো দোষ নেই। সম্মানিত উপস্থিতি, কাজের সে অতিরিক্ত কথা বেশি হয়ে যাচ্ছে, তাই তো? আর বলছি না। তবে আপনারা লাইভ থেকে বের হয়ে লেখাটা পড়বেন, পড়ে একটাই সিদ্ধান্ত নেবেন। এই মুহূর্তে যারা আছেন লাইভে অবস্থান করছেন, আমি আমার এই হিসাবে ডাক্তার বন্ধুদেরকে বলছি, যারা আমাকে ভালোবাসেন, এই পৃথিবীকে ভালোবাসেন, যারা এই হিসাবকে ভালোবাসেন, এদেরকে উদ্দেশ্য করে বলছি, এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে যে আরেকজনের সমালোচনা না করে নিজে কিছু করি, যা পারি, যতটুকু সম্ভব এই পৃথিবীর জন্য, যতটুকু সম্ভব। পড়াইতে না পারি পরামর্শ দিয়ে, তা না পারি একটা বই কিনে দিয়ে এই পৃথিবীর জন্য কিছু করি। টার্গেট অন্যের সমালোচনা না, অন্যের সমালোচনার কোনো প্রয়োজন নেই। নিজেরা কাজ করব, আরেকজনকে সহযোগিতা করব, যেটুকু বুঝি আরেকজনকে বোঝানোর চেষ্টা করব। লাইভ থেকে বের হয়ে লেখাটা পড়বেন, পড়ে নিজেদের মতামত লিখবেন। সিদ্ধান্ত একটাই হবে, প্রতিজ্ঞা একটাই হবে, শপথ একটাই হবে, অন্যের সমালোচনা নয়। এই পৃথিবীর জন্য যে যতটুকু পারি এখন থেকে কাজ করে যাব। সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ হায়াতে বেঁচে থাকলে আবার আগামী দিন রাত 9:30 দেখা হবে নতুনদের জন্য রোগীলিপির 2য় ক্লাস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।